একটি ছোট্ট গ্রাম, সেখানে ঘটে চলেছে একের পর এক হত্যাকাণ্ড। গ্রামবাসীরা নিজেদের আপনজনকেই করছে খুন, কিন্তু কেন? প্রস্তুত করতে চলেছি 2016 সালে মুক্তি পাওয়া একটা মাস্টারপিস হরর মুভি, দি ওয়েলিং। ওয়েলিং শব্দটার বাংলা অর্থ হলো হাহাকার, আর এই হাহাকারই পড়েছিল দক্ষিণ কোরিয়ার একটি ছোট্ট গ্রাম কোক্সিয়ংয়ে। গ্রামের সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন সেই গ্রামে ঢুকলো এক জাপানি লোক। তারপর শুরু হলো নৃশংস মৃত্যু মিছিল। কি এমন করেছিল লোকটি, জানতে হলে সঙ্গে থাকুন। একদিন ভোরবেলা জঙ্গ নামের একটি লোকের কাছে ফোন আসে এবং সে জানতে পারে তাদের গ্রামে একটা খুন হয়েছে। জঙ্গ একজন পুলিশ অফিসার, তার নামের সাথে পুলিশ শব্দটা বসলেও সে ছিল প্রচন্ড ভীরু এবং অলস প্রকৃতির। ফোনটা আসার পর সে তাড়াহুড়ো করে রেডি হয়। প্রবল বৃষ্টির মধ্যে সেই বাড়িটিতে পৌঁছায় যেখানে খুন হয়েছে। জঙ্গু সেখানে পৌঁছে দেখে সেখানে একটি লোক এত চেঁচামেচির মধ্যেও অর্ধচেতন হয়ে বসে রয়েছে। তার সারা দেহে লেগেছিল রক্ত, যেন সে রক্ত সমুদ্রে ডুব দিয়ে এসেছে। তার গায়ে ফুটে উঠেছিল র্যাশ, অর্থাৎ ঘা। হাতে হাতকড়ি থেকে বোঝা গেল খুনে তাকেই গ্রেপ্তার করা হয়েছে। ঘরের ভিতর জঙ্গু ঢুকে দেখে সেখানে দুটো লাশ পড়ে আছে। লাশের পাশে ছিল একটা ছুরি। পুলিশ অনুমান করে এই ছুরি দিয়ে তাদের অন্তত 20 বার কোপানো হয়েছে। দুটি লাশের মধ্যে একটি লাশ দেখে বোঝা যাচ্ছিল যে এই লোকটাকে অন্য কোথাও খুন করার পর সেখানে আনা হয়েছে। তদন্ত করতে করতে পুলিশ একটি নির্জন বাড়িতে এসে পৌঁছায়। সেই বাড়িটি থেকে প্রচন্ড পচা গন্ধ বেরোচ্ছিল। পুলিশ ভিতরে ঢুকলে দেখে সেখানে কিছু কাক মরে পড়ে আছে, আর ঘরের কোণাটা ভালো করে দেখলে বোঝা যায় সেখানে কিছুক্ষণ আগে তন্ত্র সাধনা চলছিল। এই খবরটা সারা গ্রামে ছড়িয়ে পড়ে, ফলে স্বাভাবিকভাবেই সবাই আতঙ্কিত। পুলিশ স্টেশনে বসে জঙ্গুকে তার সহকর্মী জিয়ংবক এই গ্রামে প্রচলিত একটি কাহিনী শোনাতে শুরু করে। কয়েকদিন আগে এক শিকারী পাহাড়ের উপর জঙ্গলে হরিণ মারতে গিয়েছিল। হরিণ মেরে ফেরার সময় সে ব্যালেন্স হারিয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে। পাথরে ধাক্কা লাগার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে সে দেখে একটি অর্ধনগ্ন জাপানি লোক হরিণটির কাঁচা মাংস খাচ্ছে। তাকে দেখে শিকারী ভয় পেয়ে যায় এবং পাথরের পিছনে লুকিয়ে পড়ে। এরপর সে পাশে তাকিয়ে দেখে সেই জাপানি লোকটি লাল বর্ণের চোখে তাকে এক উন্মাদ শয়তান মনে হচ্ছে। এরপর সেই জাপানি লোকটি শিকারীকে আক্রমণ করে এবং এই গল্পটা গ্রামের সমস্ত লোকের মুখে শোনা যায়। কথা বলতে বলতে হঠাৎ পুলিশ স্টেশনে বিদ্যুৎ চলে যায়। জঙ্গু দরজার দিকে তাকিয়ে দেখে এক উলঙ্গ মহিলা বাইরে দাঁড়িয়ে আছে। জঙ্গু ও তার সহকর্মী দুজনাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু তারা বাইরে বেরিয়ে দেখে সেখানে কেউ নেই। পরের দিন আবার একটি বাড়িতে খুন হয়। ক্রাইম স্পটে গিয়ে জঙ্গু জানতে পারে একটি মহিলা তার বাড়িতেই আগুন লাগিয়ে পরিবারের সকল সদস্যকে মেরে ফেলেছে। এরপর সেই মহিলা কালি মেঘে পাগলের মতো নাচানাচি করতে থাকে। লাশগুলোকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একটি লাশ হঠাৎ জাগ্রত হয়ে যায় এবং জঙ্গুর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে দেখা দেখি সেই মহিলাও তার উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ তাদেরকে সরিয়ে নিয়ে যায়, কিন্তু জঙ্গু এই ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়ে। জঙ্গু বাড়ির বাইরে তাকালে দেখতে পায় সেখানে সেই জাপানি লোকটাও দাঁড়িয়ে আছে। এরপর পুলিশ স্টেশনে বসে জঙ্গু সেসব ঘটনা ভাবতে থাকে। হঠাৎ সে তার সহকর্মীকে বলে আজকের এই খুনি পাগল মহিলাটাই কালকে তাদের সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। এটা শুনে তার সহকর্মী হকচকিয়ে যায়। পরের দিন সকালে মহিলাটির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর পুলিশ পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানতে পারে আগের দিন রাতের খুনগুলো পুড়ে গিয়ে হয়নি, তাদেরকেও কুপিয়েই খুন করা হয়েছে। পরের দিন জঙ্গুকে তার এক বন্ধু দোকানে রাখে। সে বলে ওই খুনি মহিলাটিকে সেই জাপানি লোকটা একবার ধর্ষণ করেছিল। তারপর থেকেই মহিলাটি পাগল হয়ে যায়। তার সারা গায়েও র্যাশ ছিল। ক্রাইম স্পটে বাইরে বসে জঙ্গু ও তার সহকর্মী সিয়ংবক এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল। তখন সেখানে সাদা পোশাক পরে একটি মেয়ে তাদের দিকে ঢিল ছুটতে থাকে। তারা মেয়েটিকে ধমক দেয়, কিন্তু সেই মেয়েটি ক্রমাগত তাদের দিকে ঢিল ছুটতে থাকে। এরপর জঙ্গু তার সহকর্মী সিয়ংবককে হসপিটালে একটি রিপোর্ট আনতে পাঠায়। তখন সেই মেয়েটি জঙ্গুর কাছে এসে বলে ওই মহিলা সবাইকে মেরে ফেলেছে, সবাইকে। এটা বলে মেয়েটি ক্রাইম স্পটে ঢুকে পড়ে। মেয়েটি ঘরের ভিতরে ঢুকে ওই মহিলাটি কিভাবে খুনগুলো করেছিল তা দেখাতে থাকে। সে বলে সেই বাড়ির বুড়ো আন্টি তাকে একবার বলেছিল ওই জাপানি লোকটা একটা পিশাচ, সে মানুষের রক্ত খায়, আর যদি কেউ জাপানি লোকটাকে বারবার দেখে তাহলে সাবধান, বুঝে নিতে হবে সেই লোকটা তারই পিছু নিয়েছে। তখন জঙ্গু তার সহকর্মীকে ফোন করে এবং বলে একটা আই উইটনেস পাওয়া গেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। ফোন রাখা মাত্রই সে দেখে মেয়েটি সেখানে আর নেই। বাড়ি পিছনে খুঁজতে গেলে সে দেখতে পায় সেই জাপানি লোকটাকে। সে অর্ধ
অর্ধনগ্ন হয়ে একটা পশুর কাঁচা মাংস খাচ্ছিল। সেই লোকটি জঙ্গুকে দেখতে পায় এবং তার দিকে এগিয়ে আসে। তখনই জঙ্গুর ঘুম ভেঙে যায়। জঙ্গু বেশ কিছুদিন ধরে এই জাপানি লোকটার আক্রমণের স্বপ্ন দেখছে। ঘুম থেকে উঠলে তার স্ত্রী জানায় তাদের মেয়ে অর্থাৎ হিয়োজিন অসুস্থ। ওই জাপানি লোকটার স্বপ্ন বারবার দেখা এবং ঠিক এই সময়ই তার মেয়ের অসুস্থ হয়ে পড়া, এই ব্যাপারগুলো জঙ্গুকে ভাবাতে থাকে। সে আর শিয়ং ঠিক করে যে ওই শিকারীর সাথে দেখা করবে যে জাপানি লোকটাকে হরিণের কাঁচা মাংস খেতে দেখেছে। তারা সেই শিকারীর বাড়ি যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই শিকারী বলে যে জাপানি লোকটা একটা শয়তান, সে ওই ভয়ঙ্কর ঘটনা নিজের চোখে দেখেছে আর সেই জাপানি লোকটার আক্রমণের ফলে তার মাথায় 22টা সেলাই পড়েছে। এরপর জঙ্গু তাদেরকে ঘটনাস্থলে নিয়ে যেতে বলে। শিকারীর আপত্তি থাকা সত্ত্বেও তারা তাকে সেখানে জোর করে নিয়ে যায়। সেখানে তারা দেখে সেই হরিণের কঙ্কাল পড়ে আছে। এটা দেখার পর শিকারীর কথা তারা বিশ্বাস করতে শুরু করে। হঠাৎ সেই ঝলমলে রোদের মধ্যে প্রচন্ড বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। শিকারী ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই তার শরীরে বিদ্যুৎ আঁচড়ে পড়ে এবং সে জ্ঞান হারায়। এরপর তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। হসপিটালে থাকাকালীন কোনো কারণে হঠাৎ দৌড়দৌড়ি বাঁধে। ডাক্তার, নার্স সবাই পাশের ঘরে ছুটতে থাকে। জংও সেখানে গিয়ে দেখে সেই খুনিটা, যাকে একদম প্রথম খুনের সময় দেখা গিয়েছিল, সে অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল, যেন কেউ তার শরীরের ভিতর ঢুকে পড়েছে। সঙ্গে সঙ্গে সেই লোকটির মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে এবং তার হাড়গোড় ভেঙে তার মৃত্যু হয়। জং এই দৃশ্য থেকে ভয় পেয়ে যায়। রাতের বেলা তার মেয়ে হিয়োজিনও ঘুমের ঘরে একই রকম ভাবে ছটফট করতে থাকে। তার মেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং বলে কেউ তাদের দরজায় ধাক্কা দিচ্ছে, সে তাদের ঘরে ঢুকতে চায়। পরদিন সকালে জং দেখে যে মেয়ে কোনোদিন মাছ ছুঁয়ে দেখতো না, সে একাই তাদের সমস্ত মাছ খেয়ে নিয়েছে। জং এর মা তাকে আড়ালে নিয়ে গিয়ে বলে যে নিশ্চয়ই হিয়োজিনের উপর কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে। তার উপর থেকে সেই অশুভ শক্তিকে সরানোর জন্য তারা একটা তান্ত্রিককে ডাকবে বলে ঠিক করে। পরের দিন জঙ্গু তার সহকর্মী শিয়ংবককে ডাকে সেই জাপানি লোকটির বাড়ি যাওয়ার জন্য। শিয়ং তার সাথে তার ভাইপো ইয়াং স্যামকে নিয়ে আসে। ইয়াং জাপানি ভাষায় কথা বলতে পারে, তাই সেই জাপানি লোকটির সাথে কথা বলতে গেলে ইয়াংকে প্রয়োজন পড়বে। তারা জঙ্গলের মধ্য দিয়ে জাপানি লোকটির বাড়ি পৌঁছে যায়, কিন্তু তখন জাপানি লোকটি বাড়িতে ছিল না। বাড়ির উঠোনে কেন কর্স প্রজাতির এক ভয়ানক কুকুর বাঁধা ছিল। জঙ্গু তার সাথী বাড়িটিতে তল্লাশি চালায়। সেই বাড়িতে অদ্ভুত সব জিনিস পাওয়া যায় যেগুলো কোনো সাধারণ মানুষের বাড়িতে থাকা সম্ভব নয়। জঙ্গু ঘরে দরজা ভেঙে দেখে সেখানে তন্ত্র সাধনার বিভিন্ন আসবাবপত্র পড়ে আছে। আর একটি ঘরে শিয়ং দেখে দেওয়াল ভর্তি ছবি। সেই ছবিগুলো ছিল সেই সব গ্রামবাসীর যারা কোনো না কোনো ভাবে খুনের সঙ্গে জড়িত। এইসব ফটো দেখে শিয়ং থমকে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ ইয়াং এর চিৎকার শোনা যায়। জঙ্গু বাইরে বেরিয়ে দেখে তাকে সেই কুকুরটা কামড়ে ধরেছে। তারা কোনো রকমে কুকুরের হাত থেকে রেহাই পায়। ঠিক সেই সময়ে জাপানি লোকটা বাড়ি ফিরে আসে। তারা ভয় পেয়ে যায় এবং তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু সেই বাড়ি থেকে বেরোনোর পর শিয়ং কেমন যেন অদ্ভুত আচরণ করছিল। জঙ্গু তাকে জিজ্ঞাসা করলে সে ভীতু স্বরে বলে জাপানি লোকটা এই গ্রামের সমস্ত খুনের জন্য দায়ী। তার ঘরে সে সমস্ত গ্রামবাসীর ফটো পেয়েছে যেটা দিয়ে লোকটা তন্ত্র সাধনা করে। জঙ্গু তার কথায় বিশ্বাস করতে চায় না। তখন শিয়ং তাকে একটা জুতো দেখায়। জুতোটা সে ওই জাপানি লোকের বাড়ি থেকে পেয়েছে। জুতোটা ছিল জঙ্গু এর মেয়ে হিয়োজিনের। জঙ্গু বাড়ি গিয়ে তার মেয়েকে জুতোটা সম্বন্ধে জিজ্ঞাসা করে। সে আরো জিজ্ঞাসা করে যে সে ওই জাপানি লোকটাকে চেনে কিনা। তখন হিয়োজিন তার বাবার উপর চিল্লাতে শুরু করে এবং তার সাথে প্রচন্ড বাজে ব্যবহার করে। এরকম ব্যবহার হিয়োজিন আগে কখনো করেনি। এর ফলে জঙ্গু বুঝতে পারে তার মেয়ের অস্বাভাবিক কিছু হয়েছে। রাতের বেলা জং তার মেয়ের জিনিসপত্র চেক করছিল। তখন সে দেখে হিয়োজিনের খাতায় অদ্ভুত সব শয়তানের ছবি আঁকা। এরপর জং তার মেয়ের শরীর চেক করতে থাকে। সে দেখে তার মেয়ের গায়েও সেরকম র্যাশ বেরিয়েছে। তখন হিয়োজিনের ঘুম ভেঙে যায়। সে চিল্লানো শুরু করে। তার বাবা লুকি লুকি তার শরীর দেখছিল বলে সে তাকে বাজে ভাষায় গালাগালি করতে থাকে। পরের দিন জং শিয়ং এর ভাইপো ইয়াংকে নিয়ে সে জাপানি লোকটার বাড়ি যায়। সেই ঘরের মধ্যে সেই ফটোগুলো খুঁজতে থাকে। সেই জাপানি লোককে ফটোগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করলে লোকটি বলে সে সমস্ত ফটো পুড়িয়ে দিয়েছে। জং জিজ্ঞাসা করে সেই গ্রামে কেন এসেছে, কিন্তু লোকটি ঠিকঠাক ভাবে কোনো কথার উত্তর দেয় না। ফলে জং রেগে যায় এবং লোকটির বাড়িঘর ভাঙচুর করতে থাকে। তখন বাইরে বাঁধা কুকুরটি চেন খুলে যায় এবং জং এর উপর সে আক্রমণ করে। কিছুক্ষণ তাদের মধ্যে হাতাহাতি চলার পর দেখা যায় জং সেই কুকুরটাকে কুপিয়ে মেরে ফেলেছে। এরপর জং সেই লোকটাকে হুমকি দেয় এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য এবং যদি সে না যায় তাহলে কুকুরের মতো তাকেও কুপিয়ে মেরে ফেলবে। রাতের বেলা সেই জাপানি লোকটাকে তার বাড়িতে বসে বলতে শোনা যায় যারা তাকে আঘাত করেছে তারা কেউ রেহাই পাবে না। পরদিন সকালে জঙ্গুর বাড়ির সামনে একটা ছাগলের কাটা মাথা উদ্ধার হয়। তখন জং এর স্ত্রী তাকে ডাকতে ঘরে যায়। সে দেখে জং সাময়িকভাবে প্যারালাইজ হয়ে গেছে। তাকে হসপিটাল নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। তখন জঙ্গু জানতে পারে তার মেয়ে হিয়োজিনকে প্রতিবেশীর কাছে রেখে আসা হয়েছে। জং এতে ভয় পেয়ে যায় এবং তখনই সে বাড়ি চলে আসে। প্রতিবেশীর বাড়ি পৌঁছলে তারা ভয়ে চিল্লাতে থাকে। তারা দেখে হিয়োজিন একটা রক্ত লাগা ছুরি নিয়ে বসে আছে এবং তার সামনে পড়েছিল সেই প্রতিবেশীর রক্তাক্ত দেহ। এরপর পুলিশ এসে বডিটা হসপিটালে পাঠিয়ে দেয়। পরদিন জং এর মা বাড়িতে একটা তান্ত্রিক নিয়ে আসে। সে বলে এই বাড়িতে একটা অশুভ শক্তির প্রকোপ পড়েছে। প্রমাণ হিসেবে সে একটা কলসি ভেঙে ফেলে এবং তার ভিতর থেকে
থেকে একটা মরা কাক বের হয় এবং সেই তান্ত্রিক হিউজিনের শরীর থেকে অশুভ শক্তিকে বার করার জন্য ঝাড়ফুঁক শুরু করে। এর ফলে হিউজিন অসুস্থ হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। সেই তান্ত্রিক হিউজিনকে দেখে বলে, আজ পর্যন্ত সে যতগুলো অশুভ শক্তি দেখেছে তাদের মধ্যে এটা সব থেকে বেশি শক্তিশালী। এরপর সেই গ্রামের আরেকটি বাড়িতে একই রকম হত্যালীলা চলে। জানা যায় পার্ক চুনবে নামের একটি লোক তার পুরো পরিবারকে মেরে কুমোতে ফেলে দিয়েছে, কিন্তু পার্ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে সেই তান্ত্রিক জংকে বলে, ওই জাপানি লোকটা একটা পিশাচ, আমাদেরকে তাড়াতাড়ি জাপানি লোকটার কোনো ব্যবস্থা করতে হবে, তা না হলে একে একে যে সমস্ত গ্রামবাসীকে মেরে ফেলবে। সে বলে একটা বড় ধরনের ঝাড়ফুঁক করতে হবে, ঝাড়ফুঁক চলাকালীন তার মেয়ের প্রচন্ড কষ্ট হবে, কিন্তু সেটা কোনোভাবেই বন্ধ করা চলবে না। তখন জং সেই তান্ত্রিককে জিজ্ঞাসা করে যে কেন সেই জাপানি লোকটি তার মেয়েকেই বেছে নিয়েছে। তান্ত্রিক বলে, এর কোনো নিয়ম নেই, মাছ ধরার সময় যেমন পুকুরে যে কোনো একটি মাছ বড়শিতে আটকায়, ঠিক তেমন করেই সেই জাপানি লোকটি তার শিকার বেছে নেয়। এদিকে সেই জাপানি লোকটি জঙ্গলের মধ্যে নিখোঁজ পার্কের মৃতদেহ খুঁজে পায়। পরের দিন সে বাজার থেকে দুটো কালো মুরগি কিনে আনে। এদিকে সেই তান্ত্রিক ঝাড়ফুঁকের প্রস্তুতি নিচ্ছিল, অপরদিকে সেই জাপানি লোকটি ঝর্ণার তলায় সাধনায় মগ্ন ছিল। রাতের বেলা সেই তান্ত্রিক ঝাড়ফুঁক শুরু করে, আর এদিকে সেই জাপানি লোকটি তার সামনে পার্কের একটি ছবি রেখে তন্ত্র সাধনা শুরু করে। তান্ত্রিকের মন্ত্র শুনে হিউজিন যন্ত্রণায় ছটফট করতে থাকে। এরপর সেই তান্ত্রিক কালো জাদু শুরু করে, সে কাঠের উপর একের পর এক পেরেই কাঁদতে থাকে এবং সেই সঙ্গে দেখা যায় হিউজিন কষ্টে চিৎকার করছে। তার সাথে সাথে সেই জাপানি লোকটাও আঘাত পেতে থাকে। মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে জং সেই ঝাড়ফুঁকের আসর পণ্ড করে দেয় এবং সঙ্গে সঙ্গে হিউজিন আর সেই জাপানি লোকটি দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন জাপানি লোকটার বাড়ির বাইরে সেই সাদা কাপড় পরা মেয়েটাকে দেখা যায়। হিউজিনকে হসপিটালে ভর্তি করা হয়। মেয়ের এত কষ্ট দেখে জং ঠিক করে ওই জাপানি লোকটিকে এসে মেরে ফেলবে। জং তার বন্ধুদের নিয়ে লোকটির বাড়িতে হামলা করে। তারা জাপানি লোকটার বাড়ি ভাঙচুর করতে থাকে। বাইরে বেরিয়ে তারা দেখে পার্ক নামে সেই লোকটি অদ্ভুত ভাবভঙ্গি করে তাদের দিকে এগিয়ে আসছে। আগের দিন রাতে সেই জাপানি লোকটি তন্ত্র সাধনার মাধ্যমে মৃত পার্কের মধ্যে প্রাণ আরোপ করেছে। পার্ক আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসে এবং কামড়াতে শুরু করে। সেই ইয়াং এর গালে কামড়ে এক খাবলা মাংস তুলে নেয়। তাকে হাজার আঘাত করেও কোনো লাভ হচ্ছিল না। হঠাৎ পার্ক যন্ত্রণায় কাতরাতে থাকে এবং কাতরাতে কাতরাতে তার প্রাণটা বেরিয়ে যায়। তখন তারা সেই জাপানি লোকটাকে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে দেখে। তারা লোকটাকে তাড়া করে, কিন্তু তাকে আর পাওয়া যায় না। লোকটি ঢিবি থেকে পড়ে গিয়েছে। তার যন্ত্রণা দেখে দূরে সেই সাদা কাপড় পরা মেয়েটি হাসতে থাকে। তখন লোকটি মেয়েটাকে তাড়া করে। প্রবল বৃষ্টিতে বাড়ি ফেরার সময় জংদের গাড়ির সাথে একটি লোকের ধাক্কা লাগে। তারা গাড়ি থেকে বেরিয়ে দেখে সেই জাপানি লোকটি অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে আছে। কোনো উপায় না দেখে তারা লোকটিকে পাহাড় থেকে ফেলে দেয়। জং ভাবে তাদের উপর থেকে এবার হয়তো সমস্ত অশুভ শক্তির ছায়া সরে যাবে। তখন সেই তান্ত্রিককে পাহাড়ের দিকে তাকিয়ে বলতে শোনা যায় যে ইঁদুর তার জন্য রাখা ফাঁদে পা দিয়েছে। জং হসপিটালে ফিরে দেখে তার মেয়ে হিউজিন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। রাতের বেলা সেই তান্ত্রিক জংকে সাবধান করার জন্য তাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু জং তার ফোন কেটে দেয়। এদিকে হসপিটালে ভর্তি থাকা ইয়াংকে জানানো হয় তার কাকা শিয়ং বাড়ির মালকিনকে হত্যা করেছে। এর থেকে ইয়াং বুঝতে পারে তাদের গ্রাম থেকে এখনো খারাপ শক্তি যায়নি, সে এখনো গ্রামেই রয়েছে। এদিকে জংকে ফোনে না পেয়ে সেই তান্ত্রিক জংয়ের বাড়িতে চলে আসে। হঠাৎ তার নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। তখন সে দেখে যে সাদা কাপড় পরা মেয়েটি জংয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখা মাত্রই সেই তান্ত্রিক রক্ত বমি করতে থাকে। তান্ত্রিক সেখান থেকে পালিয়ে যায়। তান্ত্রিকের এতগুলো ফোন পেয়ে জং তার বাড়িতে চলে যায়। তখন তান্ত্রিক ফোন করে বলে, তাড়াতাড়ি তোমার মেয়ের কাছে যাও, তার বড় বিপদ। জং কিছু বুঝতে পারে না। তখন তান্ত্রিক বলে সে বড় ভুল করে ফেলেছে। সে ভুল করে ওই জাপানি লোকটার উপর মন্ত্র পড়ে দিয়েছে। এই জাপানি লোকটা পিশাচ ছিল না, আসলে পিশাচ হচ্ছে সেই সাদা কাপড় পরা মেয়েটা। জাপানি লোকটা তার মতো একজন তান্ত্রিক ছিল এবং সেও গ্রামবাসীকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছিল। এদিকে শিয়ং এর ভাইপো ইয়াং তার প্রশ্নের উত্তর খুঁজতে সেই রাতের বেলা একা একা সেই জাপানি লোকটার বাড়ি যায়। অপরদিকে জং বাড়ি ফিরে দেখে হিউজিন তার ঘরে নেই। মেয়েকে দেখতে না পেয়ে জং তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন সে দেখে রাস্তায় সেই সাদা কাপড় পরা মেয়েটি দাঁড়িয়ে আছে। জং তাকে জিজ্ঞাসা করে, আমার মেয়ে কোথায়? মেয়েটি বলে, তোমার মেয়ে বাড়িতে ফিরে এসেছে। কথাটি শুনে জং বাড়ির দিকে যেতে থাকে। তখন মেয়েটি চেঁচিয়ে বলে, দাঁড়াও, তুমি এখন বাড়ি গেলে ওই জাপানি লোকটি তোমার পুরো পরিবারকে শেষ করে দেবে। জং বলে, সে তো মারা গেছে। মেয়েটি বলে, না, সে এখনো বেঁচে আছে। অপরদিকে ইয়াং জঙ্গলে একটি গুহার মধ্যে আগুন জ্বলতে দেখে। সে সেদিকে এগিয়ে যায়। সে দেখে ওই জাপানি লোকটা এখনো মরেনি, সে সেখানে তন্ত্র সাধনা করছে। এদিকে সেই মেয়েটি বলে সে সেই জাপানি লোকটাকে ধরার জন্য ফাঁদ পেতেছে। জং তাকে জিজ্ঞাসা করে সে কে, কেনই বা জং তাকে বিশ্বাস করবে? মেয়েটি তখন গম্ভীর স্বরে বলে, আমি তোমার মেয়ের রক্ষাকর্তা। এই সময় দেখা যায় হিউজিন বাড়িতে ফিরে এসেছে। সে আবার আগের মতো অদ্ভুত আচরণ করছে। তখন সেই তান্ত্রিক
জংকে ফোন করে। জং বলে সে এখন সে সাদা কাপড় পরা মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে। তান্ত্রিক বলে ওর কোনো কথাই বিশ্বাস করো না, ওই হচ্ছে আসল পিশাচ, তুমি এক্ষুনি তোমার মেয়ের কাছে যাও। তখন মেয়েটি বলে ওই তান্ত্রিক আর জাপানি লোকটা একসাথে সমস্ত মৃত্যুলীলা চালাচ্ছে, তাদের ধরতে সে একটা ফাঁদ পেতেছে এবং 3বার মোরগ ডাকা পর্যন্ত তাকে এখানে অপেক্ষা করতে হবে। তখন জং বলে তুমি যদি সত্যিই রক্ষাকর্তা হও তাহলে আমার মেয়েকে আগে থেকে রক্ষা করোনি কেন? তখন মেয়েটি বলে আমি প্রথম থেকেই তোমার মেয়েকে রক্ষা করে যাচ্ছিলাম, ঠিক তখনই তুমি একটা পাপ করে ফেলেছো, তুমি সেই জাপানি লোকটাকে পাহাড় থেকে ফেলে দিয়েছো, কিন্তু তুমি যাচাই করে দেখোনি সেই লোকটার মধ্যে তখন সেই পিশাচ ছিল কিনা। এর ফলে তুমি একটা নির্দোষ লোকের প্রাণ নিয়েছো। তোমার এই পাপের ফলে আমার শক্তি কমে গেছে এবং সেই পিশাচের শক্তি বেড়ে গেছে। কিন্তু জং তখনও তার কথায় বিশ্বাস করতে পারে না। তখনই মোরগের 2বার ডাক সম্পূর্ণ হয়। পরিবার হারানোর ভয়ে জং মেয়েটির কথা উপেক্ষা করে বাড়ি যেতে চায়। তখনই সাদা কাপড় পরা মেয়েটা তার হাত ধরে আটকে দেয়। তখন জং মেয়েটির গায়ে ভিকটিমের বিভিন্ন জিনিসপত্র দেখতে পায়, এমনকি সেখানে তার মেয়ের ক্লিপটাও দেখতে পেয়েছিল। ফলে সে ভেবে নেয় সেই হচ্ছে পিশাচ এবং সেই খুনগুলো করছে। ফলে মোরগে 3বার ডাকার আগেই জং বাড়ি চলে যায়। তখন মুভিটির দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় গুহার মধ্যে থাকা সেই জাপানি লোকটাকে ইয়াং জিজ্ঞাসা করে সে মানুষ নাকি পিশাচ। লোকটি বলে তুমি এখন আমার কোনো কথাই বিশ্বাস করবে না, কারণ তুমি ধরেই নিয়েছো আমিই শয়তান। ইয়াং বলে তুমি তোমার আসল রূপটা দেখাও, তাহলে আমি এখান থেকে চলে যাব। এই কথাটি শুনে লোকটি খিলখিল করে হাসতে থাকে। জং বাড়ি ফিরে দেখে ঘরের চারিদিকে রক্ত আর রক্ত। পাশের ঘরে তার স্ত্রী ও মা পড়ে রয়েছে, সেখানে হিয়োজিন ছুরি হাতে দাঁড়িয়েছিল। জং তার মেয়েকে কাছে ডাকে, কিন্তু হিয়োজিন তাকেও চাকু মেরে দেয়। এদিকে গুহার মধ্যে সেই জাপানি লোকটি তার ক্যামেরা বের করে ইয়াং এর ফটো তুলতে থাকে এবং ক্যামেরা ফ্ল্যাশ জ্বলতে জ্বলতেই সেই লোকটি তার আসল রূপ ধারণ করে, অর্থাৎ সে ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়। ইয়াং বুঝতে পারে তাকেও আজ মরতে হবে। ভোরবেলা সেই তান্ত্রিক জং এর বাড়িতে যায় এবং সেখানে গিয়ে জং এবং তার পরিবারের ছবি তোলে। ছবিটা রাখতে গিয়ে তান্ত্রিকের হাত থেকে ছবির বাক্সটা পড়ে যায়। এরপর দেখা যায় সেই সমস্ত গ্রামবাসীদের ছবি যেগুলো জাপানি লোকটার বাড়িতে ছিল সেইগুলো এখানে পড়ে রয়েছে। সুতরাং এই দৃশ্য থেকে বোঝা যায় সেই তান্ত্রিক আর জাপানি লোকটি একসাথে এই গ্রামে মৃত্যুর তাণ্ডব লীলা চালিয়েছে। এবার তোমাদের মনে কিছু প্রশ্ন আসতে পারে, যেমন ওই তান্ত্রিক যখন কাঠে পেরেক গাঁথছিল তখন জাপানি লোকটা যন্ত্রণা হচ্ছিল কেন? আসলে তখন তান্ত্রিকের জন্য তার যন্ত্রণা হচ্ছিল না, যন্ত্রণা হচ্ছিল তার বাড়ির বাইরে থাকা সাদা কাপড় পরা মেয়েটির জন্য। সেই মেয়েটি হচ্ছে শুভ শক্তি এবং সেই জংকে যে সমস্ত কথা বলেছিল তার সবকটি ছিল সত্য। সে এতদিন ধরে গ্রামের সকলকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু সেই তান্ত্রিক বাড়ি বাড়ি গিয়ে ঝাড়ফুঁকের সাহায্যে শুভ শক্তির বাঁধন ভেঙে দেয়। আরেকটি ব্যাপার হচ্ছে যে মেয়েটি জংকে বলেছিল সে নির্দোষ জাপানি লোকটিকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে জাপানি লোকটি নির্দোষ হলো কি করে? আমরা তো দেখলাম সেই হচ্ছে পিশাচ বা শয়তান। আসলে সেই দিন লোকটি পার্কের ছবি সামনে রেখে তন্ত্র সাধনা করছিল, কারণ সে তার আত্মা পার্কের শরীরে ঢোকানোর চেষ্টা চালাচ্ছিল। এর ফলে পার্ক জীবিত হয়ে যায় এবং সে জং ও তার বন্ধুদের আক্রমণ করে। জং ও তার বন্ধুরা যখন জাপানি লোকটিকে তাড়া করেছিল তখন তার মধ্যে সেই পিশাচের আত্মা ছিল না, কিন্তু জং তখন সেটা জানতো না। ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে তাকে পাহাড় থেকে ফেলে দেয়। এর ফলে জং পাপ করে বসে, যার জন্য শুভ শক্তি দুর্বল হয়ে পড়ে। তখন তান্ত্রিক বলেছিল যে ইঁদুর তার জন্য রাখা ফাঁদে পা রেখেছে। আসলে তারা চাইছিল জং কোনো পাপ করুক, সেজন্য তারা জং এর সাথে ছলনা করেছে, বাধ্য করেছে জংকে পাপটা করার জন্য। গল্পের শেষে দেখা যায় সেই সাদা কাপড় পরা মেয়েটি অসহায় হয়ে বসে রয়েছে। সে ছিল গ্রামের রক্ষাকর্তা, কিন্তু সে তার কাজে ব্যর্থ হয়। সেই সততার লড়াইয়ে হেরে গেছে, অশুভ শক্তির কাছে শুভ শক্তি হেরে গেছে। এবং এখানেই এই দুর্দান্ত মুভিটি শেষ হয়।